দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি আরআইসিএল স্টিল জনতন্ত্র গণতন্ত্র অনুষ্ঠানে। এই পুরো আয়োজনে আপনাদের সাথে আছি আমি নুজহাত তাফরিন, আর আমার সাথে আজকে স্টুডিওতে উপস্থিত রয়েছেন প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব অপূর্ব জাহাঙ্গীর, এবং সেই সাথে আরও রয়েছেন সমাজ ও রাজনীতি বিশ্লেষক এবং শিক্ষক ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডক্টর আব্দুল্লাহ আল মামুন। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি আমাদের আজকের জনতন্ত্র গণতন্ত্র অনুষ্ঠানে। প্রথমে প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব অপূর্ব জাহাঙ্গীর, আপনাকে দিয়ে আমি শুরু করতে চাচ্ছি। আমরা জানি যে মাইলস্টোন ট্র্যাজেডির নিহতের সংখ্যা এখন বেড়ে 32 এবং জীবন মৃত্যু সন্ধিক্ষণে 8 জন। চিকিৎসা নিচ্ছে বার্ন ইনস্টিটিউটে 45 জন, এবং এই সংখ্যাটি আরও বাড়তে পারে, কারণ আজকেও একজন এসেছেন চিকিৎসা নেওয়ার জন্য, আবার একজন চলে গেছেন। ডিএনএ টেস্টের জন্য অপেক্ষা করছে 6 জন শিশুর মরদেহ, যাদেরকে চিহ্নিত করা এখনও যায়নি। এই ছিল মোটামুটি এখন পর্যন্ত আপডেট। আমরা জানি যে প্রতিনিয়ত এই আপডেটটা আমাদেরকে শঙ্কায় ফেলছে। এই সব কিছু মাথায় রেখে আমরা আজকে আমাদের আলোচনা যে বিষয়বস্তুটি নির্ধারণ করেছি, এই মুহূর্তে রাষ্ট্রের সংকটটি কোথায়। আপনি যেহেতু সরকারের একটি গুরুত্বপূর্ণ অবস্থায় রয়েছেন, আপনাকে দিয়ে শুনতে চাচ্ছি যে আমাদের এখনকার রাষ্ট্রের যে সংকটগুলো, আপনি কি মনে করছেন যে আমরা আসলে একটি সংকটের মধ্য দিয়ে যাচ্ছি? ধন্যবাদ আমাকে আজকে আমন্ত্রণ জানানোর জন্য। সংকট তো অবশ্যই সংকট, ইন আ সেন্স আমি মনে করি যে আমরা যে সিস্টেমটা ইনহেরিট করেছি, যেমন দেখেন যে কতটা যুক্তিসঙ্গত আমাদের ঢাকা শহরের প্ল্যানিং, সেটা এই এত বড় একটা দুর্ঘটনা এবং এই ধরনের দুর্ঘটনায় কিন্তু বারবার প্রমাণ পায় যে আমাদের শহরের প্ল্যানিংগুলো কীরকম। আমাদের যেমন রানওয়ের 3 কিলোমিটারের মধ্যে কীভাবে একটা স্কুল থাকে, এই ডিসকাশনগুলো এখন এই ধরনের সময় আসে। তো এই ধরনের কিছু সংকট তো রয়েছে যেগুলো যেটা সলভটা কী হবে সেটা এখন ডিসকাশনের ব্যাপার। এটা একটা, সেটা হচ্ছে যে এই ধরনের যখন এই সরকার এই সিস্টেমটা ইনহেরিট করে, তখন কিন্তু এই ধরনের ক্রাইসিস যখন হয়, এই ক্রাইসিসের কিন্তু এই সিস্টেমটার কারণে এই ক্রাইসিসগুলো আরো বড় রকমের হয়ে যায়। আমি যদি আরেকটু আপনাকে ধরিয়ে দিতে চাই যে এই ব্যাপারগুলো আসলে আমাদের আলোচনায় এসেছে, এবং আজকে যে প্রধান কিছু শিরোনাম রয়েছে, যে আজকে কুমিল্লায় এনসিপির হাসনাত আব্দুল্লাহ উনি বলেছেন যে আমাদের স্বাস্থ্য উপদেষ্টা আসলে কোথায়, এত বড় একটি ঘটনা ঘটে গেল, এতগুলো শিশু তার প্রাণ হারালো, এবং তারা এতজন শিশু বাবা মায়ের সন্তান তারা হাসপাতালে পোড়া শরীর নিয়ে কাঁপতাচ্ছে। তো এই ধরনের একটা সংকটের মধ্যে আমরা স্বাস্থ্য উপদেষ্টার কোনো বক্তব্য বা কোনো কিছু দেখলাম না কেন? স্বাস্থ্য উপদেষ্টা মিডিয়ার সামনে আসেনি বলে যে স্বাস্থ্য উপদেষ্টা নেই তা তো না। আমি তো জানি যে প্রথম যেদিন এই ট্র্যাজেডিটা হয়, ওই দিন সকালবেলা ওনার চোখের অপারেশন ছিল। উনি অপারেশনের পর যখন এই ট্র্যাজেডিটা হয়, ডাক্তারের কথা অমান্য করে উনি কিন্তু প্রত্যেকটা হসপিটালে ছুটে গেছেন। উনি মিডিয়ার সামনে আসেনি বা ব্রিফ করেনি বলে উনি যে নাই তা কিন্তু না। এটা অত্যন্ত ভুল একটা ন্যারেটিভ দাঁড় করাবে যদি এটা বলা হয়। তারপরও কিন্তু উনি তার পরের দিন মিডিয়ার সামনে গেছে, এবং যে বিশেষ সহকারী আছেন ওনার সাথে উনি তো বারবার ব্রিফ করছেন। সো সরকারের সকলেই কিন্তু হ্যান্ডস অন এই প্রবলেমটা ডিল করছে। সো আমি এখানে কারোর অ্যাবসেন্সি মনে করি না, জাস্ট বিকজ একজন ক্যামেরার সামনে আসে না, বিকজ শি হ্যাজ মাচ বেটার থিংস টু ডু অ্যান্ড ইম্পর্টেন্ট থিংস টু ডু রাদার দ্যান ক্যামেরার সামনে এসে বলা। মানে উনি তো, আমি তো জানি যে উনি ডে 1 থেকে প্রত্যেকটা হসপিটালে ছুটে বেড়াচ্ছে। সেই জন্যই আপনাকে জিজ্ঞেস করেন, যেহেতু আপনি ওতপ্রোতভাবে জড়িত। উনি আরেকটা কথাও বলেছেন যে হাসনাত আব্দুল্লাহর কথা বলছি, এটা তো আমাদের কথা না। উনি কুমিল্লায় যে সমাবেশটি করেছেন সেখানে বলেছেন যে অ্যাক্টিং ম্যানেজার উনি গ্রামীণ ব্যাংকের, এবং ইন্টারিম গভর্নমেন্ট তার ভাইচারাকে প্রাধান্য দিয়ে তার সরকারের যে উপদেষ্টাগুলো রয়েছেন তাদেরকে নির্ধারণ করেছেন, এরকম একটা অভিযোগ উনি করেছেন। এই বিষয়ে আপনি কি বলবেন? প্রথমত উনি যে অভিযোগ করেছেন, আমি এটাকে রাজনৈতিক রেটরিক এটা ভেবে করবো, কিন্তু আমি একদমই মনে করি না যে উনি যোগ্য না। উনি যথেষ্ট সিনসিয়ার একজন ভদ্রমহিলা, এবং এই স্বাস্থ্য খাতের যে দুর্নীতি এত বছর হয়েছে, এই জায়গাটা এতটা প্রবলেমেটিক দেখেই এই জায়গাটাতে প্রফেসর ইউনূস ওনাকে সাজেস্ট করেছেন। সো এখানে কোনোভাবেই আমি মনে করি না যে ওনার এখানে কোনো ল্যাকিংস আছে বা কিছু আছে। শি ইজ ভেরি মাচ হ্যান্ডস অন, এবং শি ইজ ভেরি মাচ হ্যান্ডস অন দেখে আপনারা ওনাকে মিডিয়ার সামনে না দেখে, উনি কাজে থাকে দেখে ওনাকে দেখতে পারেন না। কিন্তু এত বড় যে একটি সংকট, এই বিষয়টি আমি আসলে আরেকটু আলোচনায় আনতেই চাই। এই মুহূর্তে ডক্টর আব্দুল্লাহ মামুন, আপনার কাছে আমি একই বিষয় প্রশ্ন করতে চাচ্ছি যে সাধারণ মানুষ আসলে এত বড় একটি সংকটকালীন সময় যখন আমরা পার করছি, মাইলস্টোনের ঘটনাটি খুব সহজ বা কমন কোনো ঘটনা নিশ্চয়ই নয়। বাংলাদেশের ইতিহাসের অন্যতম কলুষিত একটি যদি ঘটনা বলি, তাহলে আমার মনে হয় এতগুলো বাচ্চার যে অনাকাঙ্ক্ষিত ঘটনা, এটা অবশ্যই একটু উল্লেখ করার মতো ঘটনা, এবং যেটি নিয়ে বিচলিত হওয়ার মতো ঘটনা। এই যে একটা সংকটকালীন সময় আমরা পার করছি, আপনি কি মনে করছেন যে এই সময় স্বাস্থ্য উপদেষ্টা উনি মিডিয়ার সামনে আসেননি, এটাকে কিভাবে দেখছেন? না, আমি প্রথমে সমবেদনা জানাতে চাই এই পরিবারগুলো যারা আক্রান্ত হয়েছে, এবং একই সাথে যারা
বিশেষ করে যে ছোট ছোট শিশুরা এই আত্মাহুতি দিতে হলে এই ঘটনায় তাদের রুহের মাগফিরাত কামনা করছি আমি। আমি বরং আরেকটা অন্যভাবে যাই, যে স্বাস্থ্য উপদেষ্টা ওনাকে আমি ব্যক্তিগতভাবে চিনি, এবং এই ঘটনাগুলোর পরে যারা তাদের দৃষ্টিহানি হয়েছে এটা, এবং যারা অন্যান্যভাবে আক্রান্ত, তাদের বিষয়ে আমার সঙ্গে আমার কাজও করার সুযোগ হয়েছে, এবং উনি আসলে মিডিয়ার থেকে একটু দূরেও থাকেন, এবং আমার সঙ্গে কয়েকবার কথা হয়েছে। কিন্তু একটা জিনিস ঠিক, যে পরিমাণ প্রেজেন্স ওনার থাকা উচিত ছিল, যেটা অপূর্ব সাহেব বললেন, হয়তোবা সেটি উনি একভাবে ডিফেন্ড করছেন, বাট আরেকটু বোধ হয় ম্যানেজমেন্টের জায়গাটাতে, যেহেতু রাজনৈতিক কোনো ব্যাকগ্রাউন্ড ওনার নাই, আবার পার্টিকে উনি রিপ্রেজেন্ট করেন না, সেটাও কিন্তু একটা প্রেডিকামেন্ট। আমাদের ডাক্তাররা সেটাই বলছি, ওনার আরো ভিজিলেন্ট থাকা উচিত ছিল, এবং হয়তো মিডিয়ার সামনে কথা বলছেন না, কিন্তু কিছু কিছু সময় কথা বলতে হয়। আরো একটা জিনিস একটু ধরিয়ে দিই আমি, যে আমাদের নিরাপত্তা উপদেষ্টাও কিন্তু কোন রকম করিডোর সমস্যা, আমি জানি না, হয়তো উনি ভালো বলতে পারবেন। সো এটা কিন্তু ভালো কিছু ইঙ্গিত করে না। তাতে যেটা হচ্ছে যে সরকারের বিভিন্ন জায়গায় যারা বসে কাজ করছেন, ওনারা তাদের স্পোকসম্যান, ওনারা তাদের এটা তুলে ধরবেন, কিন্তু তারা যদি ফাংশন না করেন তাহলে কিন্তু এটা ডিফিকাল্ট, বা পুরো সরকারের উপরে দায়ভারটা এসে পড়ে। আরেকটা কথা যেটা উনি বললেন, যে এটা একদম সঠিক কথা, যে আমাদের এখানে বিভিন্ন স্থাপনা যেভাবে তৈরি হয়েছে, বা স্কুল 3 কিলোমিটারের মধ্যে কেন, সেটা তো আমাদের পূর্ব প্রস্তুতি ঘটনার, কিন্তু যে কোনো এই ধরনের ন্যাচারাল ক্যালামিটি বা এই ধরনের ডিজাস্টারের যেভাবে ক্রাইসিস ম্যানেজ করতে হয়, এই জায়গাটাতে কিন্তু অনেক বড় প্রশ্ন আছে। এটা আমি অবশ্যই সে প্রশ্নটা আমরা সেটাই আজকে আমরা আলোচনার বিষয় কিন্তু দিয়েছি, যে রাষ্ট্রের সংকটে কোথায়। আপনি কি মনে করছেন আমাদের এই সংকটগুলো? আমরা তো অনেকগুলো সংকট একসাথে একটা জালের মতো পেঁচিয়ে গিয়েছি, এই অবস্থানে কি রয়েছে আমরা? রাষ্ট্রের সংকটগুলো কোথায়? এই যে ইন্টারিম গভর্নমেন্ট, তারা আসলে এই প্রকাশ করার ক্ষেত্রে একটু কি শিথিলতা বা একটু ঢিলামি দেখাচ্ছে কিনা? এটা তো প্রথম দিক থেকে ছিল, কিন্তু এটাও ভুলে গেলে হবে না যে এই গভর্নমেন্ট তো কোনো পলিটিক্যাল গভর্নমেন্ট না। তাহলে এটা সমাধান হতে পারতো। আমরা যে মাঝে মাঝে মিটিং গুলো দেখছি, এই টকশোতে বহুবার প্রতিদিন বলছি বিভিন্ন জায়গায়, যে সরকারের একটা জায়গায় যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে যে নিবিড় সম্পর্ক বা একটা বিনিসুতোর মালা গাঁথা উচিত ছিল, কারণ রাজনৈতিক দলগুলো আপনাকে সাপোর্ট করলে এই ঘটনাতে আপনি অন্যভাবে সাহায্যটা পেতেন, সেটা বোধহয় একটা ল্যাকিংস থেকে গেছে। এবং আজকে দেখেন আপনি, অথবা উনি আরো ভালো বলতে পারবেন, যে সবগুলো রাজনৈতিক দল বেরিয়ে এসে কিন্তু অন্যান্য দিন যে স্টেটমেন্টটা দেয়, আজকে একটু ভিন্ন হয়ে দিয়েছে। প্রত্যেকে বলেছে যে শুধু আপনাদের সংকটকালীন ডাকছেন, কিন্তু রাষ্ট্র পরিচালনার স্বাভাবিক আমি কয়েকজনের স্টেটমেন্ট দেখলাম, যে সবাই মোটামুটি যাদের আমি শুনলাম সবাই বলেছে যে এই আমাদেরকে আরো এনগেজ করা উচিত ছিল। এবং মির্জা ফখরুল সাহেবেরও একটা স্টেটমেন্ট আমি দেখলাম, যে ওনারা ডাকেন, আমরা যাই, কিন্তু সংযোগটা তৈরি হয়নি। এখানেই সবচেয়ে বড় ফখরুল সাহেব একদম স্পষ্ট করেই বলেছেন যে অন্তর্বর্তী সরকারে অনভিজ্ঞ লোকেরা সংখ্যায় বেশি, এবং কারো কারোর মধ্যে আবার ইগো কাজ করে, আমি কোট করেই বলছি। তারপর বিএনপি আগের প্রতিশ্রুতি অনুযায়ী সর্বাত্মক সহযোগিতা করে যাচ্ছে। ফখরুল সাহেব কিন্তু বরাবরই এটি বলে আসছেন যে সংকট হলেই আমাকে ডাকবে, অথবা যখনই আমাদেরকে ডাকা হবে তখনই হচ্ছে জোরে উচ্চারিত হয়েছে। এবং মোটামুটি শুধু বিএনপি নয়, তার সাথে যে আরো 13 দলের সাথে আজকে সিপিডি, এনসিপি, নাগরিক দল, তারা সবাই হচ্ছে যখনই জয়েন করেছে। এবং বৈঠকের পরের যে বক্তব্যটি এসেছেন, রুহিন প্রিন্স, উনি কিন্তু আজকে সংবাদ সম্মেলন করেও ব্রিফ করেছেন, এবং উনিও একই শুনে বলেছেন যে যখন সংকটকালীন সময় তখন এ ধরনের মতবিনিময় হওয়া উচিত। উনি কিন্তু বলেছেন যে উচিত, কিন্তু শুধু সংকটে না করে রেগুলার বেসিসে যদি এই মতবিনিময়গুলো হয়। দেখে জিনিসটাকে আমরা একটা যে উনি যেটা বলেছেন একদম ঠিক কথা বলেছেন, দে হ্যাভ ইনহেরিটেড এ কান্ট্রি যেখানে ইনস্টিটিউশনগুলো কলাপ করেছে, করাপশন, পুলিশ প্রশাসন ওই জায়গায় নেই যে সরকার তাদের হেল্পটা নেবে। কিন্তু এটাকে কভার করতে পারতেন কিভাবে? আপনি সোশ্যাল ফোর্স, পলিটিক্যাল ফোর্সগুলোকে এনগেজ করে। আবার লোকাল গভর্নমেন্টে দেখেন যে আপনি লোকাল গভর্নমেন্ট প্রতিনিধিরা নেই আপনার, আপনি ব্যুরোক্রেট দিয়ে চালাচ্ছেন, তাহলে ওই জায়গায় একটা আপনার গ্যাপ, পলিটিক্যাল ইনএক্সপেরিয়েন্স, আবার প্রশাসনের যে ইনএক্সপেরিয়েন্স, সবকিছু মিলে তো একটা ক্রাইসিস আছে। এটা উতরে যাওয়ার যে জায়গাটা ছিল, স্যার যেটা করতে পারতেন আমার ধারণা, যে রাজনৈতিক দলগুলোর সাথে সংযোগ তৈরি করা, সেক্ষেত্রে সংযোগ তৈরি করার মাধ্যমটা কি আপনি কি মনে করছেন? উনি তো বৈঠক করছেন, মানে যেটা আমরা অবজারভার হিসেবে যেটা আমি বলি, যে কেন জানি মনে হয় যে কোনো একটা গ্রুপের প্রতি কোনো ইন্ডালজেন্স আছে কিনা, বা কাউকে পেট্রোনাইজ করা হচ্ছে কিনা, এটা আমি বলছি না, এইটাই রাজনৈতিক দলের কাছ থেকে কিন্তু বেরিয়ে এসছে। এটা করতে গিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে একটা গ্যাপ তৈরি হচ্ছে। আরেকটা ধারণা আমার, যে টু মাস আপনার এনথুজিয়াজম টুয়ার্ডস রিফর্ম, সেটাও একটা কিন্তু ইস্যু, যে আমরা কতটুকু করতে পারবো, কতটুকু যেতে পারবো। আর একটা জিনিস, যে স্যার যেটা বলছেন যে প্রথম থেকে, যে ডিসেম্বরে যদি কম সংস্কার হয়, ডিসেম্বর ইলেকশন, বেশি সংস্কার হলে একটু জুনে যাবে, এই দোলাচল কিন্তু কোনোখানেই ঠিক না।
এটাও এক ধরনের প্রবলেম তৈরি করছে বলে আমি মনে করি, কারণ আপনার ফাইনাল লেন্থটা না, এরপর আপনার কমিয়ে নিয়ে আসলেন 2 মাস, ধরেন এপ্রিলে আনলেন। ওনার ক্রিটিসিজম করার মতো আমার এই যোগ্যতা নেই, বাট আমি জাস্ট আমার অবজারভেশনের ফ্লোসগুলো বলছি। তাতে কি হয়েছে যে আপনি তো আপনার যে রোড ম্যাপটা আপনি ঠিক করবেন সেটাতে তো একটা গ্যাপ ছিল। এর মধ্যে আপনি সংস্কারের আলোচনায়, যেটা উনি আমার যদি ঠিক মনে না পড়ে, 6 তারিখে বোধহয় জুনের, বললেন যে দলগুলো যে বিষয়গুলোতে একমত হবে সে বিষয়গুলোকে নিয়ে আমরা, সব দল যে বিষয়গুলোতে একমত হবে সেগুলো নিয়ে জুলাই সনদ হবে। এটা তো একটা গ্যাপ আছে। কিন্তু এখন যদি বলি আমি বিএনপি একটা মেজর পার্টি, আমি এটাতে একমত হচ্ছি না, কিন্তু আমি তো অন্যগুলোতে একমত হয়েছি, জুলাই মাস চলে যাচ্ছে, কিন্তু আপনি তো বলেছেন যে সব দল একমত হতে হবে। ওই স্টেটমেন্টটা হয়তো বা স্যার কতটুকু বুঝে বলেছেন বা ওটার ইন্টারপ্রিটেশন কি হবে ওনারা আরো ভালো বলতে পারবেন, কিন্তু প্রশ্নটা কিন্তু করা যায় যে সব দল যেটা হবে না ওটা তো করবেন না আপনি, তাহলে এখন আবার কেন বলছেন যে এটা করতে হবে ওটা করতে হবে, এই আলোচনা হচ্ছে ওই আলোচনা হচ্ছে, সেটাও একটা বড় প্রশ্ন। কিন্তু এই সংকট, কিন্তু প্রথম অংশটা বললাম, দ্বিতীয় অংশ হচ্ছে যে এই সংকট থেকে যে ঘনীভূত হচ্ছে তার রাজনৈতিক চেহারাটা আমরা গত কয়েকদিন দেখেছিলাম, কিন্তু এই সামাজিক চেহারাটা কিন্তু বেরিয়ে গেল যে এই ঘটনাটার কারণ। এবং আরেকটা জিনিস দেখেন যে যখন আমরা সবাই কথা বলছিলাম আমাদের গোপালগঞ্জ নিয়ে, সচিবালয়ের ঘটনাটা তো আপনার তো সময় পেয়েছেন একদিন আগে প্রস্তুত, কিছু কিছু উস্কানি ছিল, কিছু কিছু না একদম ডেলিভারেট উস্কানি ছিল, তাহলে আপনাকে এটা রিড করতে হবে না কি কি হবে, ফোর্স ম্যানেজমেন্ট কি হবে, আপনি কিভাবে ঠেকাবেন। ভিতরে ঢুকলো এটা, কিন্তু মানে সচিবালয় যদি আক্রান্ত হয় তাহলে আপনার আমার নিরাপত্তা কোথায়? আমরা নিরাপত্তা নিয়ে প্রতিদিনই কথা বলছিলাম যে প্রতিদিন চিন্তাই হচ্ছে, ডাকাতি হচ্ছে, আগে হতো না সেটা আমি বলবো না, কিন্তু আমরা তো ভিন্নভাবে দেখতে চাচ্ছিলাম, যেটা আবারও বলি যে ওনারা তো একটা ভঙ্গুর রাষ্ট্র ব্যবস্থা কেমন করেছেন। কিন্তু তারপরে তো আপনি যখন সচিবালয়ের মধ্যে ঢুকে যাচ্ছে, আরো একবার গেছে, কিন্তু দ্বিতীয়বার গেল গোপালগঞ্জের পরে, না ধরে দিলাম যে গোয়েন্দা ব্যর্থতা এটা সেটা, কিন্তু এটা একটা নর্মাল চোখে বোঝা যাচ্ছিল যে এটা একটা ঘটনা ঘটতে পারে, তার সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট কি হবে, কিন্তু ভিতরে ঢুকে গেল এইটা কিন্তু আপনি কোনো যুক্তিতেই মেনে নেওয়ার মতো নয়। তাতে কি হলো, আতঙ্কটা কিন্তু আপনি ছড়িয়ে দিলেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি যে একেবারেই খারাপ, পরপর দুটো ঘটনা, গোপালগঞ্জ এবং সচিবালয়। তার মানে আপনি যে অবস্থাটার কথা বলছেন, সংকট শুধুমাত্র রাজনৈতিক কারণ না, সামাজিক কারণে, নিরাপত্তার কারণে, সব দিকে কিন্তু ঘনীভূত হচ্ছে। অবশ্যই অবশ্যই। এবং দেখেন সে কারণেই কিন্তু আজকে সবার মুখে একটা কথা, যে আমাদের আমিরের কথা বললেন যে নির্বাচনই একমাত্র সলিউশন। মানে সরি টু সে, নির্বাচনের দিকে যেতে হবে আপনাকে, এবং নির্বাচনের রোড ম্যাপ যত দ্রুত ঘোষণা করা যাবে, আমি কোন দল আজকে কেউ বলেছে কিনা আমি জানি না, এটা কমবে যদি নির্বাচনের ডেডলাইন দেওয়া যায়, তাহলে কিন্তু এটা কমে আসবে, কারণ ফোকাসটা অন্যদিকে যাবে, পার্টিগুলো দায়িত্বশীল ব্যবহার করবে। কিন্তু সংস্কারের যে আলোচনাটা দীর্ঘ হচ্ছে আমাদের, সেটাও কিন্তু দুঃখজনক। পলিটিক্যাল পার্টিগুলো আকারে সেন্সিবল ব্যবহার করতে হবে। তারা যদি চায় যে সংকট তৈরি করে নির্বাচন হোক, সেটা নিশ্চয়ই কেউ চায় না, আমরা চাই না, যেন সংকটে না যায়, আবার নির্বাচনও দ্রুত হয়। সেজন্য কিন্তু আমার মনে হয় যে নির্বাচনের দিকে খুব দ্রুত আমরা এটা এবি পার্টি অথবা প্রিন্স ভাইয়ের কথা শুনলাম যে আজকে প্রধান উপদেষ্টা বলেছেন, উনি বলতে পারবেন যে নির্বাচনে যেতে চাই, প্রস্তুতি নেন, আমরা যাব। এইটা আসলে আর মানতে পারছি না, আমি দুঃখিত। নির্বাচনের দিকে যেতে হবে, নির্বাচনের রোড ম্যাপ দিতে হবে, এবং কাউকে খুশি করার জন্য, কাউ পক্ষে বিপক্ষে না, দেশকে রক্ষা করার জন্য, অস্থিতিশীলতা কাটানোর জন্য, সংকট কাটানোর জন্য নির্বাচনের তারিখ ঘোষণা করতে হবে। এই জুন, জুলাই, ডিসেম্বর বা লন্ডন বা এপ্রিল এটা করলে আর হবে না, সংকট থেকে বেরোনো যাবে না। আমরা এই আলোচনাটির মধ্যে আরো কতগুলো আসলে ইস্যু রয়েছে, রাষ্ট্রীয় সংকট নিয়ে আমরা আলোচনা করব। দর্শক, এই মুহূর্তে আরআইসিএল স্টিল গণতন্ত্র অনুষ্ঠানে একটা বিরতিতে যেতে হচ্ছে, বিরতির পর এসে আমরা বাকি আলোচনাটা দীর্ঘায়িত করব। দর্শক, আবারও স্বাগত জানাচ্ছি আরআইসিএল স্টিল গণতন্ত্র অনুষ্ঠানে। এই পুরো আয়োজন আপনাদের সাথে আছে নুসরাত আফরিন, এবং আমাদের সাথে রয়েছেন দুজন খুবই গুরুত্বপূর্ণ বিশেষ অতিথি। আমি এই পর্যায়ে শুরুতেই যেতে চাচ্ছি প্রধান উপদেষ্টা উপপ্রেস সচিব অপূর্ব জাহাঙ্গীর আপনার কাছে। আমরা রাষ্ট্রের বিভিন্ন সংকট নিয়ে আলোচনা করেছি, মাইলস্টোনের ঘটনার পরবর্তীতে শিক্ষা ব্যবস্থা নিয়ে একটি কথা উঠেছে, এবং একটা গোষ্ঠীকে দোষ দেওয়া হচ্ছে যে ফ্যাসিবাদী যে শক্তি বা পরাশক্তি, যাদেরকে প্রতিহত করতে জাতীয় ঐক্য গঠন করা হচ্ছে, তারা বা তাদের একটি দল এতগুলো মানুষ সচিবালয়ে ঘেরাও দিল এবং সেখানে চলেই গেল। এখানে কি আপনি আইন শৃঙ্খলার পরিস্থিতি, রাষ্ট্রের এই সংকটটিকে দেখতে পাচ্ছেন না? আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে যদি আমি বলি, সেটা হচ্ছে যে লাস্ট 15 বছর আইন শৃঙ্খলা বাহিনী কি অবস্থায় ছিল এবং অগাস্ট 5 পরবর্তী আইন শৃঙ্খলা বাহিনী কি অবস্থায় আছে, সেটা আমার মনে হয় একটু ইভ্যালুয়েট করার দরকার আছে। সচিবালয় যেটা হলো, সেটা এখানে এখন দুইটা দিক আছে। একটা হচ্ছে সচিবালয় সবই কি জেনুইন ছাত্র ছিল না, তার মধ্যে কতটুকু ইনফিলট্রেশন ছিল, সেটাও এখন বিভিন্ন আলাপে আসছে, কিন্তু এটা সো আমি ওটা সাইডে রাখলাম, ধরলাম যে হচ্ছে কোনোটাই ইনফিলট্রেশন ছিল না, ধরলাম সবই জেনুইন।
যেটা সত্যি কথা এবং যেটা আসলে স্বীকার মানে আমরাও স্বীকার করছি আমাদের এন্ড থেকে, আইন শৃঙ্খলা বাহিনী তো এখনো পুরোপুরি আইন শৃঙ্খলা বাহিনী হয়ে উঠতে পারেনি। মাত্র 1 বছর গেছে, পুলিশের তো একটা ট্রমা এখনো কাজ করে। এই সংকটগুলো কোথায়? মানে এই সংকট কিভাবে, মানে আপনি আইন শৃঙ্খলা বাহিনী 15 বছর কি করেছে এবং এখন মানে আপনি এই ট্রান্সফরমেশনটা কিভাবে করবেন? ও তো আইন শৃঙ্খলা বাহিনী তো দুপধাপ লাঠি চার্জ করতে পারে না, ওর তো একটা নিয়মসঙ্গত জায়গা আছে, ও কিভাবে ডিফেন্ড করবে, ও কিভাবে কাজ করবে সেটারও একটা জায়গা আছে। আমরা তো 15 বছর কি, আমরা তো লাস্ট স্বাধীনতা পরবর্তী কখনো এই প্র্যাকটিসটা করি নাই যে আইন শৃঙ্খলা বাহিনীর এটিকেট কি, যদি আমি একদম সিম্পল টার্মে ধরি। আমার কথা হচ্ছে যে এই জায়গাগুলো তো আমাদের দেখতে হচ্ছে, যেটা হয়েছে সেটা অত্যন্ত আনফর্চুনেট, যেটা হয়েছে সেখানে তো এবং পরাজিত শক্তি কি এটার ফায়দা লুটছে না, এটা তো এখন সোশ্যাল মিডিয়া দেখলেই বোঝা যাচ্ছে যে এটার ফায়দা তো লোটা হয়েছে। আমার কথা হচ্ছে যে এটার জন্যই কিন্তু কি রাজনৈতিক ঐক্যটা আজকে দরকার হচ্ছে, কারণ এগেন আমি যেটা দিয়ে শুরু করেছি, আমরা ইনহেরিটটা করেছি কি, অন্তর্বর্তীকালীন সরকারটা কি রকম একটা দেশ ইনহেরিট করেছে এবং কতদিন গেছে, 1 বছর গেছে, অনেকের কাছে অনেক, হয়তো আমার কাছে অনেক লম্বা একটা সময়, কিন্তু আমি তো দেখছি সিস্টেমের অবস্থা কি। আমরা এখন বাইরে বসে অনেক গলাবাজি করতে পারি, অনেক রকম ডিবেট করতে পারি, কারো মনে হতে পারে যে না এটা করে ফেললেই হয়ে যেত, এটা করে ফেললেই হয়ে যেত, এটাই হয়। কিন্তু আমার কথা হচ্ছে আমাকে তো সিস্টেমটা দেখতে হবে, আমাকে তো সিস্টেমের আশেপাশের মানুষটাকে দেখতে হবে। আমি এটা না দেখে তো পুরো জিনিসটা যাচাই করতে পারবো না। এখন আইন শৃঙ্খলা বাহিনী আমি আরেকটু বলি, আপনাকে ইন্টারাপ্ট করছি। আজকের এবং গত মঙ্গলবারের যে বৈঠকটি হলো বিভিন্ন দল নিয়ে, বিএনপি, এনসিপি বা ইসলামী আন্দোলন, জামায়াতে ইসলাম, তাদেরকে নিয়ে, তার পরবর্তীতে হচ্ছে মির্জা ফখরুল ইসলাম আলমগীর উনি বলেছেন যে অন্তর্বর্তী সরকারে অনেক অনভিজ্ঞ লোক আছেন বা তাদেরকে এটা এই ক্রাইসিসটার জন্য কি এই মানে অভিজ্ঞতা যে নাই, এটা যে নির্বাচিত গণতান্ত্রিক একটি সরকার নয়, এটি কি কোনোভাবে দায়ী হতে পারে? অন্তর্বর্তীকালীন সরকারটা কিভাবে গঠন করা হয়েছিল? যারা এসেছে তারা কি কখনো 15 বছর ধরে সময় পেয়েছে যে আমরা সরকারে আসলে কি করব সেটা আমরা চিন্তা করি? আমরা এটাই মনে হয় ভুলে যাচ্ছি অগাস্টের 5 তারিখ কি হয়েছিল এবং কিভাবে এই সরকারটা গঠন করা হলো। এই সরকারের প্রত্যেকে যারা আছেন তারা নিজ নিজ জায়গায় অসাধারণ কাজ করে এসেছে, তাদের রেপুটেশন অসাধারণ, এর কোনো সন্দেহ নেই। কারো কখনো ইচ্ছা ছিল না যে সরকারের এই জায়গায় এসে পিরামিডের টিপে এসে কাজ করবে। এটা দেশের কলিংয়ে কিন্তু কেরা আসছে। এই সরকারে যারা যারা কাজ করছেন, যারা যারা অ্যাপয়েন্টেড হয়েছে, তারা কিন্তু সবাই দেশকে সার্ভ করার জন্য আসছে। সো আপনি ইনএক্সপিরিয়েন্স বলছেন, মানে এই সরকার তো এটা তো কোনো প্রি প্ল্যান্ড একটা জিনিস ছিল না। ওনারা তো আগে থেকে 1 মাস ধরে কোচিং করে নাই যে আচ্ছা ঠিক আছে আমরা এখন কিভাবে এটা চালাবো আমরা দেখি। সো অবশ্যই সো এটা তো হবেই। মানে আমরা কেন এই সরকারটাকে ভাবছি যে এটা একটা অন্য যে কোনো সরকারের মতো? আমরা কি ভুলে গেছি যে কিভাবে এই সরকারটা আসছে? মানে আমাদের মনে হয় ওইটাও একটু মনে করা উচিত। জি, অবশ্যই আমরা আরো কিছু বিষয়ে বক্তব্য শুনতেই চাই আপনার। ডক্টর আব্দুল্লাহ মামুন, এই পর্যায়ে আপনার কাছেও জানতে চাচ্ছি, যেহেতু এটি অন্তর্বর্তী সরকার, তাহলে এই যে একটি ধোঁয়াশা রয়েছে নির্বাচনকে কেন্দ্র করে, তাহলে জনগণের যে আশার যে প্রতিফলন সেটি তাহলে করবে কি? আমরা কি অন্তর্বর্তী সরকারের কাছে জনগণ আশা করবে না? এই যে মাইলস্টোনের ঘটনাটি ঘটলো, তার আগে গোপালগঞ্জে যে ঘটনাটি ঘটলো, তার আগেও যে বিভিন্ন গুম, ছিনতাই বা কিছু কিছু এলাকা ভিত্তিকও যে গ্রামীণ কিছু যে পলিটিক্স, রাজনীতি, অনেকগুলো ঘটনাই রয়েছে এখানে। তার মধ্যে সচিবালয়ে যখন মানুষ ঢুকে যায়, আমাদের জনগণের নিরাপত্তাকে প্রশ্নবিদ্ধ হয় কিনা? আমি হ্যাভ মাই ট্রিমেন্ডাস রেসপেক্ট টু অপরূপ সাহেবের। বলে যে পুলিশ তো আমরা তো জানি পুলিশ ছিল না, এটা ক্যাডার বাহিনী হয়েছিল। তো 1 বছরে আমি জানি না এক্স্যাক্টলি, তবে উনি বলতে পারেন পুলিশের নতুন নিয়োগ কয়টা, কতটা পুলিশের নিয়োগ, কত নিয়োগ হয়েছে নতুন? আমার এক্সাক্ট নাম্বারটা মনে নেই, কিন্তু বেশ কিছু নিয়োগ হয়েছে নাম্বার। তাহলে আপনার ওইদিকে সচেতন হওয়া দরকার ছিল যে আমার আইন শৃঙ্খলা প্রথম থেকে ভেঙে পড়ছে। ইদানিং কথা বলা হচ্ছে 20,000 পুলিশ, এবং সামনে আরো নিয়োগ হবে। কখন নিচ্ছেন পুলিশটা? 20,000 নির্বাচনের মাত্র কি ট্রেনিং দিবেন? তারপরে তো নির্বাচন করার কথা ডিসেম্বর বা ইয়েতে, তাহলে আপনার প্রস্তুতি কি ছিল? আপনার যে স্বরাষ্ট্র উপদেষ্টা আছেন, আপনার এই মুহূর্তে ইকোনমিক ডেভেলপমেন্ট আমাদের একটু স্ট্যাটিক, ওই জায়গাটাতে কিছু সফলতা অবশ্যই আছে। ব্যাংকের সফলতা আমরা শুধুমাত্র বললেই হবে না যে পুরোপুরি ব্যর্থ হয়েছে, কিন্তু রাজনৈতিক দিকে, স্থিতিশীলতার দিকে, এদিকে তো পুরোপুরি ব্যর্থ হয় সরকার। তো তখন আপনি প্ল্যানিংটা করলেন না কেন? বা যেটা আমরা তো কালকে এটা দেখলে তো আমারও খুব খারাপ লাগে, যখন এই আন্দোলনের একদম সম্মুখে থাকা কয়েকজন শিক্ষকের মধ্যে আমি একজন, যে সচিবালয়ে ঢুকে পড়বে, ফ্যাসিস্টের দোসররা প্ল্যান করবে, আর আমি পুলিশের মনোবল জানি, তাহলে আমি কি ব্যবস্থা নেব, কয় স্তরের ব্যবস্থা নেব, সেটা সরকার নেবে না? অবশ্যই নিতে হবে। পুলিশের নিয়োগ দিবেন না, যেহেতু আগে ছিলেন, এই যে অভিজ্ঞতা গত 1 বছরের, এখন কি করণীয়? ওইটাই আরেকটা পয়েন্ট বলে ওঠাতে চাই। আরেকটা জিনিস উনি বললেন যে এইটা তো ঠিক যে আসলে একটা অস্থিতিশীল অবস্থার মধ্য থেকে একটা ক্র্যাকডাউন হয়ে ওনারা দায়িত্ব নিয়েছেন, হি ইজ ভেরি কারেক্ট যে সবাই তো রেডিও ছিল না। আমি যদি বুঝি যে আমি ওখানে গিয়ে কিছু করতে পারবো না, তাহলে আমি দায়িত্বটা নিলাম কেন? নাম্বার 1। নাম্বার 2, আমি 1 বছর হয়েছে, আমি পদত্যাগ করলাম না কেন?
একজন উপদেষ্টা পদত্যাগ করেননি, একজন বিশেষ সহকারীতে পদত্যাগ করেননি। আমি ধরে নিলাম যে ওনারা অনভিজ্ঞ, ভিন্ন পরিস্থিতির দায়িত্ব নিয়েছিলেন। নৈতিক জায়গাটা কোনটা তাহলে? অনভিজ্ঞ বলতে কি রাজনৈতিকভাবে অনভিজ্ঞ? না, প্রশাসন চালানোর মতো ওই কথাটা হি ইজ ভেরি কারেক্ট, বাট আমার প্রশ্নটা অন্য জায়গায়, নট টু হিম। উনি এটার উত্তর দিতে পারবেন না আসলে। কিন্তু আমি যদি জানি যে আমি চালাতে পাচ্ছি না বা আমি হঠাৎ করে দায়িত্ব নিতে হচ্ছে, আমি প্রস্তুত না। প্রথম বলে আমি দায়িত্ব নেব না, সরি আমি এটার দায়িত্ব নেব না। আর যখন আমি নিয়েছি তখন এটা আমাকে করতে হবে। যদি না পারি তাহলে আমাকে এখান থেকে সরে আসতে হবে। তা আমরা তো এটা কোনো দেখলাম না যে কোনো ধরনের পদত্যাগ বা কেউ বলছেন যে আমি ব্যর্থ হয়েছি, আমি সরে যাচ্ছি, বা মন্ত্রণালয় খুব বেশি সাফল করে নাই ইয়েতে। তো সেই জন্য এটাকে খুব মানে একটু খুব আনফর্চুনেট যে ওনারা এত ব্যক্তিগত জীবনে এত সাকসেসফুল। আই নো হি ইজ ভেরি সাকসেসফুল অ্যাজ ওয়েল, বাট এই জায়গাটাতে তালগোল পাকিয়ে ফেলেছি আমরা, এই জায়গাটাতে হয়নি। দ্বিতীয় যে জায়গাটা, যে প্ল্যানিংটা যেটা করা উচিত ছিল নির্বাচন কেন্দ্রিক, তখনই আসলে পুলিশের কথাটা আসতো, তাহলে আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখার কথা আসতো। সে জায়গাটার কিন্তু একটা যথেষ্ট প্রস্তুতির ঘাটতি। 3 নম্বর যে পয়েন্টটা দেখেন, যে মবের কথাটাই আপনি একটু বলেছেন যে প্রথম থেকে এটা হয়েছে, সেদিন আমি বলি দ্য বিগেস্ট মিস্টেক দিস গভর্নমেন্ট ডিড, এবং আমি একজন এই আন্দোলনে অংশগ্রহণকারী হিসেবে সবচেয়ে রিগ্রেটেড, এসএসসির বাচ্চারা 20-30-50টা ঢুকে গেল। প্রথম কথা হচ্ছে কেন ঢুকে গেল, তখন কিন্তু আরো মানসিকভাবে পুলিশ বিধ্বস্ত ছিল। আমি আরো একটু সিম্প্যাথি পুলিশের প্রতি রাখি। ওই যে আপনি মেনে নিলেন যে অটো পাস, এটা ছিল একটা পাপ। দ্যাট ওয়াজ দি বিগেস্ট মিস্টেক অফ দিস গভর্নমেন্ট। এরপর একটার পর একটা মব তৈরি হয়েছে আপনি, এবং সেই মবকে আমরা কন্ট্রোল করতে পারিনি। ইস্যু ইজ আপনি কিভাবে সলিউশন করতে পারতেন। একটু আগে আমি ওনাকে বিরতির সময় বলছিলাম যে আপনি রাজনীতিবিদদের কোনো ক্রাইসিসে ডেকে কথা বলছেন, আপনি কি কোনো কমিটিতে ওনাদেরকে বলছেন যে আপনাদের নিয়ে একটা অর্থনীতি কমিটি করলাম, আপনারা একটু দেখেন, সর্বদলীয় নির্বাচন সংক্রান্ত অ্যাডভাইস কমিটি করলাম দেখেন, বা ধানমন্ডি এলাকায় সর্বদলীয় নিরাপত্তা কমিটি গঠন করলাম, যেটা কমিউনিটি পুলিশিং ছিল। আমি আমার জাস্ট আইডিয়া থেকে বলছি, এরকম কি কোনো সংযোগের জায়গা দেখেছেন? আর আরো একটা কথা আজকে আলোচনায় বের হয়েছে যে সবাই 13টাকে নিয়ে বসলে আসলে তো বেশিক্ষণ কথা শোনা যায় না, গড়ে 3-4 মিনিট সময় হয়। আর ইউনুস সাহেবের তো অনেক কাজ আছে, স্যারের তো কাজ নাই তা না। তো প্রতিটা দলই প্রতিবার বলছে যে গিয়ে 3-4 মিনিট কথা বলা যায়। তো 3-4 মিনিট কথা বলে ওটা ফলো আপ করারও স্কোপ হয় না। আজকে একটা পলিটিক্যাল পার্টির চেয়ারম্যান, যিনি ব্যক্তিগত পরিচিত, কল করতে চাচ্ছিলাম, করা হয়নি। উনি বলছে যে শেষ পর্যন্ত আমি প্রস্তাব দিলাম যে চিঠি লেখি আপনাকে, যে কি কি হচ্ছে, চিঠিগুলো উত্তর দেন। এই সময়ও কি ওনারা আছে? কিন্তু কোনো মেকানিজম তো ডেভেলপ করা গেল না, কোনো একটা ফোরাম কোনোভাবে। জাস্ট লেট মি ড্র ইউর অ্যাটেনশন টু দি রিফর্ম কমিশন। সেখানে তো 30টা দলের প্রতিনিধি যাচ্ছে, রাজনৈতিক দলের তো কর্মী আছে, নেতা আছে, ডাকলে তো যেত। তাদের পার্টির স্ট্রাকচার আছে, থানা ভিত্তিক, জেলা ভিত্তিক, গ্রাম ভিত্তিক, উপজেলা ভিত্তিক। আপনি তো সেই সাপোর্টটা নেন নাই ভাই। গ্রাম প্রতিরক্ষা বাহিনী এখন লুঙ্গির উপরে একটা প্যান্ট পরে কিন্তু ইলেকশনের দিন ইলেকশন চালিয়ে দেয়। তারপরে আওয়ামী লীগ এসে যখন জোর করে ইলেকশন করতে গেছে তখন আর এদের কোনো ইম্পর্টেন্স ছিল না। এই দখলদার পুলিশ, সন্ত্রাসী, র্যাব, এরা গিয়ে সেই পারপাসটা সার্ভ করেছে। প্রবলি ইউ ক্যান রিকল যে হিস্টোরিক্যালি এইসব লোক ইলেকশন পরিচালনা করেছে। তাহলে আপনি কি গ্রাম পুলিশটাকে আপনি চাঙ্গা করার চেষ্টা করেছেন? আজকের ইতিহাস এটা আমাদের সমাজে ছিলই, পঞ্চায়েত ব্যবস্থা, গ্রাম প্রতিরক্ষা। আপনি কেন এই ভালো উদাহরণ দিই, রোজাতে আপনার সিন্ডিকেট ছিল না, চাঁদাবাজিটা কম ছিল, অবশ্যই ক্রেডিট দিতে হবে, এটা ক্রেডিট দিতে হবে। কিন্তু এই ভালো আমাদের মুদ্রা রিজার্ভের ক্রেডিট দিতে হবে। আবার দেখেন এমপ্লয়মেন্ট নিয়ে এত বড় কিছু হয়ে গেল, মানে আই এম সরি টু সে, আই এম নট অ্যাটাকিং এনি ইন্ডিভিজুয়াল। এফডিআই তে আপনার রিটার্ন পিরিয়ড 5 ইয়ার্স, যে থিয়েটারটা মঞ্চস্থ হলো, এটা কই এখন? এটা এখন কোথায়? বুঝতে হবে না যে আমি কোনটা, হ্যাঁ এই ফলাফলটা আমার অবশ্যই 3-4-5 বছর পরে আসবে, কিন্তু আমার এই বাজেটে কতটুকু গ্রোথ আমার ধরলাম, যে বাজেট এই যে বাচ্চারা আন্দোলন করলো আমাদের 16, 17, 17, 18 শিক্ষাবর্ষের সারা দেশের স্টুডেন্টরা বিশ্ববিদ্যালয়ের, এই বাচ্চাদের এমপ্লয়মেন্টের ইয়ে কোথায়? আমরা বলি না জব ক্রিয়েশন, আমার চেয়ে উনি আরো ভালো বুঝবেন, সেই স্কোপটা কোথায়? আমি কিন্তু এটা কোনোভাবেই আমি গভর্নমেন্টকে ডিজন করি না, তো আমার গভর্নমেন্ট, আমি আমরা সংকটের জায়গাগুলো রাস্তার মধ্যে ফাইট করেছি, এই গভর্নমেন্টের জন্য ফাইট করেছি আমরা। তো দুঃখের কথাটা বলছি যে যে লোকগুলো দায়িত্ব নিলেন, আমি তো মনে করি দায়িত্ব থেকে সরে যাওয়া উচিত। দুটো বড় বড় ঘটনা ঘটলো, আমি তো বুঝি না যে একটা পলিটিক্যাল গভর্নমেন্ট হলে আমি না হয় স্বরাষ্ট্র উপদেষ্টাকে দেখতাম তার চেয়ারে, আমি তো এটা দেখতে চাই না। একটার পর একটা ঘটনা, আপনি তো কিছু একটা করবেন, আপনি তো সিম্বলিক কিছু হলে করবেন। দেখেন স্যার, মানে কোনো উপদেষ্টা সরছেও না, কোনো ডিজি পদত্যাগও করছে না, কোনো পুলিশ কিছু টার্মিনেশন হচ্ছে না, কোনো মানে কোনো কিছুই নাই। মনে হচ্ছে এটা পলিটিক্যাল গভর্নমেন্ট। শেখ হাসিনা যেমন ব্যাকআপ দিত যে আমার যা যা লোক তারা থাকবে, তারা ওখানে থাকবে। এবং একটু আগে ব্রেকে উনি আরেকটা কথা, ভালো কথা বলছেন, মিনিস্ট্রিগুলো উনি পারলে চেঞ্জ করতেন। আমি কই চেঞ্জ তো দেখছি না।
একটা ছোটখাটো চেঞ্জ আমরা সাখাওয়াত সাহেবের দেখেছিলাম এট দি বিগিনিং। চেঞ্জ বলতে কি ঢেলে সাজানোর কথা বলছেন? তাহলে নতুন লোক নেন আপনি, আপনাকে কেউ বলে না যে 20 জন নিয়ে চলতে হবে। জি জি, আপনাকে তো এক্সপেরিয়েন্স লোক নেন আপনি, নাহলে আপনি পদত্যাগ করেন। মানে যেটা বোঝাতে চাচ্ছি যে একই মুডেই তো আপনি চালাচ্ছেন। তাহলে আমি যে রাষ্ট্র ব্যবস্থার স্বপ্ন দেখতাম, আমি যে সমাজ ব্যবস্থার স্বপ্ন দেখতাম, সেটা তো পূরণ হয়নি। আমি তো এই প্রশ্ন করতেই পারি। আরেকটা হচ্ছে যে ইন্টারেস্টিংলি আপনি যে কথাটা যেটা গেলেন, যে আলটিমেটলি তো জনগণের আকাঙ্ক্ষা পূরণের একটা জায়গায় আমরা যাব। সেখানে এখন মনে হচ্ছে যে গণতন্ত্র চাই, নির্বাচন চাই না। নির্বাচন চাইলেই আপনি অনলাইনে অ্যাটাক হচ্ছে, আপনাকে ধরা হচ্ছে, ব্যাশিং হচ্ছে। কেন ভাই? নির্বাচন ছাড়া কি দেশটা চলবে? আমরা তো গণতন্ত্রের জন্যই যুদ্ধ করলাম, আর এই যুদ্ধ তো অবশ্যই 17 বছরের। এবং অবশ্যই স্টুডেন্টদের হিউজ ক্রেডিট দে ডিজার্ভ যে তারা এই লাইনটা ক্রস করেছে। বাট নির্বাচন করলে কেন আমার দোষ হবে? নির্বাচন কেন? নির্বাচন চাওয়া তো আমার অধিকার। আপনি নির্বাচন চাওয়াকে একটা অপরাধের মতো উপস্থাপন করছেন। সেকেন্ডলি দেখেন, আপনি প্রতিদিনের সংস্কার কমিশনের আলোচনা মেইন মিডিয়াতে যেরকম আসে, সোশ্যাল মিডিয়ায় দেখেন অন্যরকম একটা দলকে, পার্টিকুলারলি বিএনপিকে, আমি বিএনপিকে ডিফেন্ড করছি না, মনে হচ্ছে যে বিএনপি কোনো রকম সংস্কার চায় না, বিএনপি খুব খারাপ, শুধু বিএনপি নির্বাচন চায়। কিন্তু বিএনপি যে ডিসেন্ট্রালাইজেশন অফ দ্য কোর্ট এগ্রি করেছে, বা উইথ লিটল সাবজেক্ট টু ডিফারেন্ট ইস্যু 70 এগ্রি করেছে, সংসদের দ্বিকক্ষ এগ্রি করেছে, প্রধানমন্ত্রীর ক্ষমতা কমন এগ্রি করেছে, বিচার ব্যবস্থা ঢেলে সাজানোর কথা এগ্রি করেছে, নির্বাচন কমিশনার রিফর্ম করেছে, পার্টি প্রধানমন্ত্রী দুবার থাকবে না, এইটার কথা কিন্তু নাই। জি, এই আলোচনাটা আমরা এই আলোচনাটা আরেকটু করতে চাই। আমরা একটা বিরতির সময় হচ্ছে। দর্শক, আপনারা দেখছেন আরআইসিএল স্টিল জনতন্ত্র গণতন্ত্র। একটা বিরতিতে যাচ্ছি, ফিরছি কিছুক্ষণ পর। দর্শক, আপনারা দেখছেন আরআইসিএল স্টিল জনতন্ত্র গণতন্ত্র অনুষ্ঠান। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি। আমরা রাষ্ট্রের সংকট নিয়ে কথা বলছিলাম এবং এই বিষয়ে আজকেও যে কথাগুলো উঠে এসেছে যে ফ্যাসিবাদ বিরোধী যে ঐক্য, সেই ঐক্যে হচ্ছে রাজনৈতিক দলগুলো আসলে অটুট। তারা এ ব্যাপারে কোনো ধরনের কোনো কথা বলে নাই। এবং এই এতদিন যে প্রেক্ষাপটটি ছিল সোশ্যাল মিডিয়া বা আমাদের যে গণমাধ্যমে, যে বিএনপি জাতীয় নির্বাচন চায়, কিন্তু বাকিরা হচ্ছে সংস্কার আগে চায়, বিচার চায়, তারপরে নির্বাচন চায়। কিন্তু আজকে আমরা একটা ভিন্ন মত দেখেছি। জামাত ইসলামের আমির ডাক্তার শফিক রহমান, উনি সিলেটে বিয়ানীবাজারে যেই বক্তব্য দিয়েছেন সমাবেশে, উনি বলেছেন যে প্রি ম্যাচিউর নির্বাচন হলে জটিলতা আসবেই, তাহলে দুর্বল নির্বাচন চাই না, কিন্তু আমরা পেশি শক্তিমুক্ত নির্বাচন চাই। এবং এই জন্য হচ্ছে স্থানীয় সরকার নির্বাচনটি উনি আগে চেয়েছেন। তো এই বিষয়গুলোতে আপনারা কিভাবে দেখছেন? ধন্যবাদ। আমি আপনার প্রশ্নের উত্তর আগে আমার সহ-আলোচক কিছুক্ষণ আগে কিছু কথা বলেছেন, আমি ওনার সাথে অ্যাড করব। আমি ওনার স্পিরিটটা খুব পছন্দ করেছি। উনি অত্যন্ত সরকারকে ওন করে দেখেই হয়তো উনি এতটা ইয়ে করে বললো। আমি জাস্ট ওনার সাথে একটা জায়গায় একটু দ্বিমত পোষণ করবো। উনি বললেন যে উপদেষ্টারা যদি না পারে তো পদত্যাগ করলো না কেন। উপদেষ্টারা সক্ষম হয়েছে কিন্তু বলেই হয়তো আমরা এখনো বেশ মানে সহজভাবে বাংলাদেশটার মধ্যে আছি। মানে এমন তো জিনিসটা হয় নাই যে 5ই আগস্টে একটা হরতাল হয়েছে এবং তারপর ব্যাপারটা শেখ হাসিনা পদত্যাগ করে চলে গেছে। জিনিসটা তো এরকমভাবে হয়নি। সো এবং এরকমভাবে চলে যাওয়ার পর কি রকমের ক্রাইসিস বাংলাদেশ ফেস করতে পারে, সেটা ইন্টারনালি এবং এক্সটার্নালি, সেটা আমরা সবাই জানি, এটা নিয়ে কোনো দ্বিমত নেই। সো আমরা এখনো পর্যন্ত প্রচণ্ড আরামে না থাকলেও একটা স্মুথ সেলিংয়ের মধ্যে দিয়ে তো আছি। হ্যাঁ, ঝামেলা হচ্ছে, হচ্ছে, কিন্তু এটা ট্যাকেলও হচ্ছে। পুরো বাংলাদেশে জাতিগতভাবে আমরা এটা ট্যাকেল করছি, উইথ পলিটিক্যাল পার্টিজ, উইথ এভরিওয়ান। সো এইটা যদি এই উপদেষ্টারা না থাকলে এটা যে খুব সহজভাবে হতো বলে আমি এটা মনে করি না। সো আমি এখানে ওনার সাথে একটু দ্বিমত পোষণ করবো। কিন্তু ব্যাক টু আপনি যেটা বললেন, আমার মনে হয় এই বাংলাদেশে এখন নির্বাচন কেন্দ্রিক যত স্টেক হোল্ডার আছে, সবার আগে যত তাড়াতাড়ি সম্ভব নির্বাচন দিতে চায় হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার। এবং এটা কিন্তু প্রধান উপদেষ্টা বারবার বলেছে। এবং উনি প্রথমে ডিসেম্বর টু জুন বললেন এবং তারপর এপ্রিল বললেন, এবং ইভেন লন্ডনে বৈঠক হওয়ার পর একটা যৌথ বিবৃতির মধ্যে এটাও জানানো হলো যদি সকল ধরনের কাজ শেষ হয়ে যেতে পারে তাহলে আমাদের রোজার আগে ইলেকশন দিতেও কোনো সমস্যা নেই। এবং এই লাস্ট 2 দিন যে পলিটিক্যাল পার্টির বৈঠক হলো, ওখানেও কিন্তু উনি একবার এক জায়গায় বলেছেন যে আমরা নির্বাচনের দিকেই চলে যাচ্ছি। এই ধরনের ক্রাইসিস তো নির্বাচন ছাড়া মানে সলভ করা সম্ভব না, পলিটিক্যাল পার্টি ছাড়া সলভ করা সম্ভব না। এবং কেউ বলছেও না যে অন্তর্বর্তীকালীন সরকারে কেউ বলছে না যে আমরাই একমাত্র পারবো এই ক্রাইসিস সলভ করতে। অন্তর্বর্তীকালীন সরকার এসেছে একটা ক্রাইসিস মোমেন্টে দায়িত্ব নেওয়ার জন্য। তাদের কিছু দায়িত্ব ছিল একটা আমব্রেলার মতো দেশটাকে ইয়ে করে রাখা, এবং তারা রেখেছে। আমি বলবো তারা এই জায়গায় অত্যন্ত সাকসেসফুল, প্লাস এবং আরও কিছু জায়গায় সাকসেস হয়েছে। আমাদের ডিসঅ্যাপয়েন্টমেন্ট থাকবে, আমাদের হয়তো কোনো জায়গায় ক্ষোভও থাকবে, এটাই সবই। কারণ আমরা তো জুলাই 5ই আগস্ট পরবর্তীতে আমাদের সকলের এক্সপেকটেশন অত্যন্ত হাই ছিল। আমরা কি ইন্টারনালি থেকেও তো আমরা ডিসঅ্যাপয়েন্টেড হই। প্রধান উপদেষ্টা তো নিজেই বলে যে উনি ওনার নিজের কাজে সন্তুষ্ট না। সো এখানে আমরা সন্তুষ্ট হওয়ার তো কেউ নাই। সো কেউ বলছে না যে আমরা খুব অসাধারণ কাজ করে যাচ্ছি, প্রচণ্ড সন্তুষ্টি নিয়ে আছি, তা না। কিন্তু
আমরা যে খুব খারাপ আছি তাও না, অনেক ধরনের প্রবলেম হচ্ছে, কিন্তু এটা ট্যাকেল করা হচ্ছে। সো এভাবেই আমরা আস্তে আস্তে আমি আসলে একটা বিষয় আসলে একটু উল্লেখ করতেই চাই, এই যে মাইলস্টোনে যে ঘটনাটি ঘটলো এবং এত বড় একটি ঘটনার পর সমকালের একটি সাক্ষাৎকার পড়ছিলাম, সেখানে ইশফাক ইলাহি চৌধুরী ইয়ার কমোডর উনি কিছু তথ্য দিয়েছেন খুবই গুরুত্বপূর্ণ, যে 1960 সালে হচ্ছে বিমানবন্দরটি তেজগাঁ ছিল, তারপরে 80 সালে কর্মীটলায় ছিল, এবং এই যে জনলোকালয়, এই যে অনেকগুলো ক্রাইসিস উঠে এসেছে, যে স্কুলের স্থায়ী ক্যাম্পাস এখন ঢাকার বাইরে নিতে এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসও ঢাকার বাইরে নেওয়ার জন্য যে নিয়মটি রয়েছে, এগুলো আমাদের পুনর্বিবেচনা করতে হবে কিনা, অথবা হচ্ছে জাতীয় সংকট যেগুলো রাষ্ট্রীয় সংকট, জননিরাপত্তার প্রশ্নে অন্তর্বর্তী সরকার কি ভাবছেন? না, অবশ্যই আমাদের পুনর্বিবেচনা করতে হবে, এটা নিয়ে তো কোনো ডাউট নেই। আমরা তো এটা বহু বছর ধরে বাংলাদেশের মানুষ বলে আসছে যে মানে ঢাকা কি পরিমাণ কনজাস্টেড একটা জায়গা, কি পরিমাণ আনপ্ল্যান্ড একটা জায়গা, এটা নিয়ে তো কারোর কোনো দ্বিমত নাই। কিন্তু এটা তো এখন এটা হ্যান্ডেল করার তো একটা বিশাল বড় লজিস্টিক্যাল ইস্যু, এবং এটা তো আপনি অন্তর্বর্তীকালীন সরকার দিয়ে পারবেন না। আপনি অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ তো অত বড় না। আমরা প্ল্যানস দিতে পারি, আমরা এটা নিয়ে কথা বলতে পারি, কিন্তু এটা তো সকল বাংলাদেশে, মানে এটা তো ডিসেন্ট্রালাইজেশন অফ ঢাকা উই আর টকিং অ্যাবাউট রাইট নাও, তাই না? সো এটা তো একটা বড় আলাপ। এটা যদি অন্তর্বর্তীকালীন সরকারের ম্যান্ডেট থাকে তাহলে অবশ্যই করবে, কেন করবে না? এবং সেদিকেই তো আমরা কিছু পলিসি নিয়েও এটা নিয়ে কথাও বলতে পারি। কিন্তু ইটস আনাদার প্রবলেম যে এই যে ডিসেন্ট্রালাইজ ঢাকা, কেন এয়ারপোর্টের এত কাছে স্কুল, কেন এয়ারফোর্সের হেড অফিস ঢাকা শহরে, এগুলো এই আলাপ তো আমরা বহুত দিন ধরে করছি না। সো এটা আব্দুল্লাহ মামুন, আপনার কাছে আসতে যাচ্ছে, আমাদের হাতে সময় খুবই কম, তারপরেও আসলে কিছু বিষয় আলোচনা থেকেই যায়। বিএনপি সহ জামায়াতে ইসলাম এবং আরও যে রাজনৈতিক দলগুলো রয়েছেন যারা নির্বাচনমুখী, তাদের বিভিন্ন সমাবেশ সভা করছেন। এই যে নির্বাচনের কথা আমরা বারবার বলছি, একটু আগেও বিরতির আগেও আপনি বলছিলেন যে আমরা রোডম্যাপ সাজাচ্ছি, করছি, কিন্তু নির্বাচনটি আসলে একটা সুনির্দিষ্ট পরিকল্পনা আমরা কবে নাগাদ পাবো, বা নির্বাচন আসলে, গণতান্ত্রিক সরকার আসলে যে সমাধানের পথগুলো হবে, এই বিষয়ে আসলে কি ভাবছেন, আমাদের করণীয় কি? সুনির্দিষ্ট ডেট তো ওই যে অপূর্ব সাহেবরা দিবে, শুধু একটু কমপ্লিমেন্ট করি, হি ওয়াজ ভেরি রেসপেক্টফুল টু মি, আই এম ইকুয়ালি রেসপেক্টফুল টু হিম। বাট যেটা হচ্ছে যে সরকার পারফর্ম করছে যেন একটা আমরা মোটামুটি খেয়ে পরে বাঁচতে পারছি, এটা যদি মিনিমাম স্যাটিসফ্যাকশন হয় আপনাদের, আই অ্যাপ্রিশিয়েট যে মিনিমামটা তো আমরা দিচ্ছি, এবং আমরা তো কেউ বলি নাই যে আমরা স্যাটিসফাইড। বাট আমাদের যেটা হচ্ছে যে মানে যেটা আমি যে কথাটা আপনার থেকে নিয়েছিলাম, যে আমি দায়িত্বটা এটা ডিফারেন্ট পরিবেশে নিয়েছি, তা আমার তো সেই ক্যাপাসিটি থাকতে হবে। বাট আমার এমন যদি হয় যে মিনিমামটা নিয়েই আমি একটা পারফর্ম করতে চাই, সেটা কাম্য না। বাট এখানে আমার মনে হচ্ছে না যে কেউ স্যাটিসফাইড বলছে, যে স্যাটিসফ্যাকশনের স্কোপ নেই আসলে। হ্যাঁ, কেউ স্যাটিসফাইড নাইও এখানে, মানে এটা যেটা হচ্ছে যে ডেটটা, আমি আবারও গুরুত্ব দিই যে নির্বাচনের ডেটটা ইম্পর্টেন্ট। একটু আপনি বোধহয় বলার ভুল না, আসলে আমি ভুল বুঝেছি, যে বিএনপিও বিচার চায়, সংস্কার চায়, নির্বাচন চায়, অন্যান্য দলগুলো চায় আসলে, কিন্তু বিচার এবং সংস্কার একটা চলমান প্রক্রিয়া, এবং নির্বাচন একটা ডেট এখন যদি না আসে, রোড ম্যাপ এখন আর সলিউশন না। এই ফেব্রুয়ারি, মার্চ, প্রথম বর্ষ, এটার মধ্যে জাতি আসলে নাই। এটা আমি খুব ব্যর্থ কণ্ঠে প্রধান উপদেষ্টা সহ যারা ওখানে আছেন সবাই এটা রিয়েলাইজ করা উচিত। এভাবে হবে না। একটু উনিও বললেন যে ইউনূস সাহেব আজকেও ওনার কথার মধ্যেই বলছে যে নির্বাচনের দিকে যেতে হবে, কিন্তু এখন ডেট দিতে হবে। বিলিভ ইউ মি, এই ডেটটা দিলে অনেকটা এটা কমে আসবে, শিফট হবে অন্যদিকে। ফাইনালি যে কথাটা বলতে চাই, আপনার বোধহয় সময় নেই, সেটা হচ্ছে যে আপনি এই যেটা উনি বলেন যে এটা চলবে, বিভিন্ন ঘটনা থাকবে, ক্রাইসিস ম্যানেজ করবেন, কিন্তু আমার মনে হয় কিছু কিছু ক্ষেত্রে গভর্নমেন্ট পেপটিটা একটু বাড়িয়ে ফেলেছিল বা এখনো বাড়িয়ে ফেলেছে। ইন্টারন্যাশনাল ইস্যুস, ট্রেড এগ্রিমেন্ট, এক্সেট্রা এক্সেট্রা, পোর্ট, অন্য কিছু, ওই ব্যাখ্যায় আমি যেতে চাই না, সমালোচনাও করতে চাই না আমি, কিন্তু ওই ব্যক্তিটাকে এখন কমিয়ে এনে নির্বাচনের দিকে ফোকাস করা উচিত। জি দর্শক, আজকের আলোচনা এ পর্যন্তই রাখছি। আমরা পরবর্তীতে নিশ্চয়ই আবারও বিষয় নিয়ে আরও গুরুত্বপূর্ণ অতিথি নিয়ে আমরা আলোচনা করব। দর্শক, আজকের আরআইসিএল স্টিল গণতন্ত্র অনুষ্ঠান এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। ধন্যবাদ সবাইকে।